আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমাকে একটুখানি জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড ওকে আছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, সো সবাই একটু জানিয়ে দিন। সাউন্ড ঠিক আছে কিনা এবং কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, তো সবাই একটু জয়েন করে ফেলেন আমাদের আজকের ক্লাসে। আমরা আশা করি আমাদের আজকের ক্লাসে ঠিক আছে। ওকে, ভেরি গুড। ওকে, ক্লিয়ার। সাউন্ড একটু কম, সাউন্ড তো ঠিকই আছে। জি ভাই, ওকে ঠিক আছে। তো সবাই জয়েন করেন। আমরা আমাদের আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আমাদের পদ প্রকরণের আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট আমরা আলোচনা করেছি, তো আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের সবকিছু ওকে আছে কিনা আমাকে একটু জানান। ওকে, সাদিয়া ইসলাম, আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার, ভেরি গুড। সবাই জয়েন করে ফেলেন, আমরা শুরু করি। গতকাল আসলে আমাদের এই ক্লাসটা মিস হয়েছিল নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তো আজকে আমরা আমাদের সেই মিস হওয়া ক্লাসটা আজকে ইনশাআল্লাহ আমরা করব। ওকে, জি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু গতকালের ক্লাসটা মিস হয়েছে, এই জন্য আজকে আমরা আমাদের আজকের ক্লাসে আমরা বাকি অংশ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব আস্তে আস্তে। তো আমরা যে জায়গা থেকে পড়েছি আমরা ঠিক তারপর থেকে আজকে আলোচনা শুরু করি। ঠিক আছে, আমরা আজকে আলোচনা করব ঠিক এই জায়গাটা থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে। ওকে, তো সবাই একটু বুঝার জন্য চেষ্টা করবেন। বুঝে বুঝে আমরা প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, ওকে, সবকিছু ক্লিয়ার। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাক্য থেকে বিশেষ্য বিশেষণ নির্ণয়। অর্থাৎ একটা বাক্য, সেই বাক্যটা থেকে আপনি বিশেষ্য বিশেষণ এটা কিভাবে আইডেন্টিফাই করবেন বা এটা কিভাবে নির্ণয় করবেন। হ্যাঁ, ভাই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বলি। নির্দিষ্ট কোনো কোর্সকে আমি আবার বলি, আমাদের কোর্সে আমরা নির্দিষ্ট কোনো পরীক্ষাকে টার্গেট করে পড়াই না। সামনে 47 বিসিএস, এখন কোনো বিসিএস কে টার্গেট করে এই বিসিএস এর আগেই শেষ করতে হবে এরকম না। এখানে অনেক ক্যান্ডিডেট আছে যারা প্রাইমারির জন্য পড়ে, যারা ব্যাংকের জন্য পড়ে, যারা নিবন্ধনের জন্য পড়ে। এটা আমরা কোথাও বলি না। আমরা বলি যে সকল চাকরি পরীক্ষার জন্য একটা প্রস্তুতি। এখন আমাদের ক্লাস, আমার হাতে কোনো কিছু নাই ভাই। গতকাল ক্লাস মিস হয়েছে, এটা আমার হাতে নাই। ক্লাস আমি তো এমন না যে ক্লাস মিস, আমি ক্লাসে ঢুকছি, নেট সমস্যা, আমার তো এটা ছাড়া কিছু করার না। কিন্তু আমার স্টুডিওতে আজকে নেট সমস্যা হইতে পারে, আমি কিন্তু আজকে অন্য স্টুডিওতে এসে ক্লাস নিচ্ছি। তো আমার সুবিধা অসুবিধা সেটা আপনাকে দেখতে হবে। এর আগে আরেকদিন আরেকটা ক্লাস মিস হয়েছে, গতকালকের ক্লাসটা এর আগে আরেকদিন মিস হয়েছে। আমি সারাদিন অফলাইনে ক্লাস নেওয়ার কারণে আপনাদেরকে বললাম যে ক্লান্ত ছিলাম, আমি ক্লাস মিস করছি। এখন আমি কিন্তু মানুষ, এটা মাথায় রাখতে হবে। আপনি প্রত্যেকদিন লাইভ ক্লাস করেন, আপনি বৈশাখ ক্লাস করবেন, আর আমি 1 ঘন্টা আমাকে চিল্লানো লাগে। দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। আপনারা যদি চান আমি ক্লাস আগাই দিতে পারবো, আমার ক্লাস মিস হবে না। খুব অনাকাঙ্ক্ষিত সমস্যা না থাকলে আমার ক্লাস কখনো মিস হয় না, বুঝছেন? এখন যদি এইটা যদি বলেন যে তাড়াতাড়ি করতে হবে, তাহলে আমাকে স্কিপ করতে হবে। আমি ডিটেলসে পড়াই এবং আমি অনেক বড় ক্লাস নিই, আমার ক্লাসগুলো ছোট ছোট হবে, 1 ঘন্টার ভিতরে থাকবে, 50 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, যাতে আপনার প্রেশার না পড়ে। কারণ আপনি যদি আমাকে প্যারা দেন যে ভাই আমার সামনে এই পরীক্ষা ওই পরীক্ষা, আমার পক্ষে তো সেটা সম্ভব না। এখানে যদি সবাই বিসিএস এর জন্য পড়তো, তাহলে আমি সবাইকে একটা বিসিএস টার্গেট করে পড়াইতাম। এখানে প্রাইমারি স্টুডেন্ট আছে, এখানে বিসিএস এর সব ক্যাটাগরির স্টুডেন্ট আছে। কাজে আমার সবার টার্গেট ফিল আপ করে আপনি নির্দিষ্ট কোনো পরীক্ষা আপনি আমার সাথে ফুল কোর্স শেষ করবেন। হ্যাঁ, 10-15 দিন এদিক সেদিক হয়, আগে শেষ হবে নাহলে পরে শেষ হবে। ঠিক আছে,
বা 1 মাস আগে পরে শেষ হবে, আমার কোর্স শেষ করার পর আপনার পুরো বাংলা কমপ্লিট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে। এখন যদি বলেন আমাকে আমাকে এইসবের জন্য প্লিজ প্যারা দিবেন না, মানে আপনার টার্গেট আমি বুঝতে পারছি। কারণ আমার কোর্সটা আমার ক্লাসে মানে যদি হিসাব করেন তাহলে মানে ক্লাস মিস হয়েছে কয়টা, মানে ধরেন আমি ক্লাস মিস করলাম না, ঠিক আছে, কিন্তু গতকালকের ক্লাস মিস হয়ে আজকে কিন্তু ক্লাস ছিল না, আমি কিন্তু তারপরেও ক্লাস রাখছি, যাতে আপনাদের প্রবলেম, আপনারা চাচ্ছেন আমি ক্লাস রাখছি। আগামীকাল আপনাদের শিডিউলে ক্লাস আছে, আমি যেই দিনে গ্যাপ পাই ওই দিনে ক্লাস নেব, কিন্তু আপনাকে জিনিসটা বুঝতে হবে। আপনি আপনার জায়গা থেকে চিন্তা করলে হবে না, আপনাকে সবকিছু চিন্তা ভাবনা করতে হবে। যদি বলেন তাহলে আমি মানে পড়ায় চলে যেতে পারবো, তাহলে পথ প্রকরণের উপর আমার শিডিউলে দেওয়া ছিল 2টা ক্লাস, আমার 3টা ক্লাস নেওয়ার তো দরকার নেই। আমি কিন্তু 3 ক্লাসে আজকের ক্লাস নিব, এরপর আরো একটা ক্লাস আমার লাগবে, আমাকে ডিটেলস পড়াতে হবে, আমাকে ডিটেলস পড়াতে হবে, আমাকে ডিটেলস পড়াতে হবে। আপনি আমার বলতে পারেন ভাই আপনি 2 ঘন্টা ক্লাস নেন, আমি 2 ঘন্টা ক্লাস নিতে পারবো, সমস্যা নাই, কিন্তু 2 ঘন্টা ক্লাস নিলে অনেকের মাথার উপর দিয়ে যাবে। 2 ঘন্টা ক্লাস সবাই হজম করতে পারবে না। আমার একটা ক্লাসে আমি যেটা পড়াই ওটুক পর্যন্ত অনেকে হজম করতে পারে না, মানে জিনিসটা বুঝতে হবে, বুঝছেন? অনেকে আছে একেবারে নতুন, আমি যখন পড়ান অনেকে বলে ভাই আস্তে আস্তে পড়ান, ধীরে ধীরে পড়ান। আমাকে আপনি আপনারটা চিন্তা করতেছেন, আমাকে 1000 স্টুডেন্ট নিয়ে চিন্তা করতে হয়, কথা বুঝতে পারছেন? আমাকে 1000 স্টুডেন্ট নিয়ে চিন্তা করতে হয়। আমার কথা ক্লিয়ার? আমার ক্লাস মিস হবে না ভাই, আমি অসুস্থ থাকলে এখন থেকে আপনাদের ক্লাস নেব, আপনাদের সমস্যা আমি যদি অসুস্থ থাকি তারপর আমি ক্লাস নেব, ঠিক আছে? আমার ক্লাস মিস হবে না ইনশাল্লাহ। আমি ক্লাস মিস দেওয়ার কথা, মানে ক্লাস মিস দেওয়ার মতো টিচার আমি না। আমি যদি ক্লাস শিডিউল ফাঁসাইতাম তাহলে আমার কোর্সে এত স্টুডেন্ট ভর্তি হতো না, এতগুলো এই 1 থেকে 29তম ব্যাচ পর্যন্ত আসে নাই, 28তম ব্যাচ পর্যন্ত স্টুডেন্ট এমনি এমনি আসে নাই, এত স্টুডেন্ট এমনি এমনি আসে নাই, আপনাকে এটা বুঝতে হবে। ওকে ওকে, আসেন আমরা তাহলে শুরু করে দিই। আপনার যদি কোনো মানে আমি কিন্তু আবার বলতেছি, আপনার যে কোনো প্রবলেম সলভ করার জন্য সব রকম ব্যবস্থা আছে, যে কোনো প্রবলেম সলভ। আমি কিন্তু ক্লাস নিয়ে কখনোই বলি না যে আমাদের এর আগের অনেকগুলো ব্যাচে এমনও হয়েছে যে 50-55টা পর্যন্ত ক্লাস নিয়েছি, 30টা কোর্সের মডিউলে 30টা ক্লাস ছিল, 40টা ক্লাস ছিল, 50-55-60টা পর্যন্ত ক্লাস নিয়েছি। ক্লাস নিয়ে আমি কখনোই কার্পণ্য করি না, আমাকে আমার মতো প্লিজ আগাতে দিবেন, এই কথা বলবেন। আমি ধরেন আমি আপনার যদি আপনার সামনে এই ধরেন 1 মাস পর আপনার পরীক্ষা, 15 দিন 20 দিন পর পরীক্ষা, 1 মাসের ভিতরে আমি কিন্তু কোর্স শেষ করতে পারবো না, আমার এখনো সবকিছু বাকি আছে, অনেক কিছু পড়ানো বাকি আছে, আমাকে আস্তে ধীরে পড়াতে হবে। আমার কথা বুঝতে পারছেন? ওকে, কথা ক্লিয়ার? আপনারা সাউন্ড নিয়ে অনেকে বলছেন সাউন্ড প্রবলেম, আজকে অলরেডি আপনাদের জন্য আরেকটা মাইক্রোফোন অর্ডার দেওয়া হয়েছে, সাউন্ড প্রবলেম সলিউশন হয়ে যাবে নেক্সট ক্লাস। আজকে কিন্তু এই যে আমি বললাম না যে আমার মানে আমি কিন্তু অন্য জায়গা থেকে আজকে ক্লাস নিচ্ছি, আজকেও যাতে নেট প্রবলেম না হয়, আমার স্টুডিও থেকে নিলে আজকে নেট প্রবলেম হওয়ার পসিবিলিটি আছে। আমি কালকে রাতেই সবকিছু ঠিকঠাক করছি, আজকে আমার বাসাতে লোক এসে প্রবলেম সলভ করেছে, কিন্তু তারপরেও যাতে প্রবলেম না হয়, কারণ প্রবলেম হইলে আজকে আপনারা অনেক কিছু বলবেন। ফ্লেক্সিবল থাকতে হবে, না হলে আসলে পসিবল না। হ্যাঁ আচ্ছা চলেন আমরা তাহলে শুরু করি, আর কথা না বাড়ে। ওকে আচ্ছা, ওকে ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো প্রথমেই আসেন বাক্য থেকে বিশেষ্য বিশেষণ নির্ণয়। ওকে, তো বাক্য থেকে বিশেষ্য বিশেষণ নির্ণয় এটা আমরা একটু ঠিক আছে, আমরা একটু বাহিরের কমেন্ট আর 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 ইয়ে না বলি, বাহিরের কমেন্ট না করে আমরা পড়াতে আসি। ওকে, তো এবার আসেন বাক্য থেকে বিশেষ্য বিশেষণ নির্ণয়, অর্থাৎ একটা বাক্য দিব, ওই বাক্য থেকে আপনাকে বিশেষ্য অথবা বিশেষণ নির্ণয় করতে হবে। আচ্ছা এবার আসেন আমরা একটু বোঝার জন্য চেষ্টা করি। প্রথমত হচ্ছে আমাদের এখানে 2টা বাক্য আছে, একটা হচ্ছে ভালো বাড়ি পাওয়া কঠিন, আর একটা হচ্ছে আপন ভালো সবাই চায়। এখন বুঝতে হবে এই যে ভালো, এটা সাধারণত আমরা সবাই নাম শুনলে বলি যে ভালো, এটা হচ্ছে বিশেষণ, ডেফিনেটলি এটা বিশেষণ, কিন্তু এটার কিন্তু রূপ বদলায়। বিশেষণের কি বদলায় বলেন? বিশেষণের রূপ বদলায়, ঠিক আছে? বিশেষণের কি বদলায়? রূপ বদলায়, বিশেষণের রূপ বদলায়। ওকে,
এখন খেয়াল করে দেখেন, ধরেন আমি যদি বলি যে ভালো, খেয়াল করেন আমি যদি বলি যে ভালো মানুষ, এবার বলেন ভালোটা বিশেষ্য না বিশেষণ? ভালোটা বিশেষ্য না বিশেষণ? বলেন ভালোটা বিশেষ্য নাকি বিশেষণ? উত্তর হচ্ছে এই যে ভালো, এই ভালোটা হচ্ছে কি, ভালোটা হচ্ছে বিশেষণ, কারণ এটা মানুষকে বিশেষায়িত করছে। কিন্তু সবসময় যেটা বিশেষণ হবে ব্যাপারটা কিন্তু এরকম না। একটু খেয়াল করে দেখেন আমার, দেখেন দেখেন তো, এই যে ভালো বাড়ি পাওয়া কঠিন, এই যে বাড়ি, এই যে বাড়ির সাথে যে ভালোটা আছে, এই ভালোটা কি বলেন? এটা কি বিশেষণ না বিশেষণ? এখন এটার শর্টকাট কৌশল হচ্ছে ভালো যেই পদে বসবে এর পরের পদটাকে আপনি কেমন দিয়ে প্রশ্ন করবেন। কেমন, কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে সেটা হচ্ছে বিশেষণ। এবার খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে ভালো বাড়ি পাওয়া কঠিন, তাহলে দেখেন কেমন বাড়ি, এই যে বাড়িকে আপনি প্রশ্ন করেন কেমন বাড়ি, বলেন কেমন বাড়ি, উত্তর কিন্তু ভালো বাড়ি, উত্তর কিন্তু ভালো, কেমন বাড়ি, ভালো বাড়ি। এই ভালোটা কি বলেন তো? এইখানে ভালোটা হচ্ছে বিশেষণ, এইখানে ভালোটা কি বলেন? এইখানে ভালোটা হচ্ছে বিশেষণ। আপন ভালো সবাই চায়। এবার দেখেন, আচ্ছা এইখানে বলছে যে ভালোকে, ভালো হচ্ছে বাড়ি। আচ্ছা দেখেন আপন ভালো সবাই চায়, বলুন তো এইখানে কি বলছে ভালো কোন জিনিসটা? বলেন এখানে বলছে বাড়ি ভালো, ভেরি গুড। এখানে বলছে বাড়ি ভালো, এখানে বলছে আপন ভালো সবাই চায়, মানে নিজের ভালো সবাই চায়। এবার আমাকে বলেন তো, এই যে নিজের ভালো সবাই চায়, এখানে বলছে ভালোকে কি ভালো বলছে কিছু? আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন যে মানে এখানে কি বলছে যে ভালো কে? এখানে বলেন আপন ভালো সবাই চায়, ভালো কি সেটা কি বলছে? মানে কে ভালো, কি ভালো, কোনো কিছু বলছে? মানে নিজের ভালো সবাই চায়। আচ্ছা ভালো কে, এটা কি বলছে? ভালো কি কারো বিশেষণ? কার বিশেষণ আপনি বলেন? আপনি দেখেন আমি যদি বলি কেমন সবাই, কেমন সবাই, তাহলে কি কেমন সবাই, এখন কি বলবেন ভালো সবাই, এটা দিয়ে কি এটা বুঝাইছে যে সবাই ভালো? কথা বুঝতেছেন না? সুতরাং এই ভালো কিন্তু বিশেষ্য, এই ভালো কি বলেন, এই ভালো বিশেষ্য, বুঝতে পারছেন? আবার দেখেন এখানে মন্দটা তুমি কি দেখলে, এরপর বলছে মন্দ কথা বলতে নেই। এবার বলেন এখানে কোন মন্দ? এক নাম্বার মন্দ কি, দুই নাম্বার মন্দ কি? দেখেন পারেন কিনা বলেন, এক নাম্বার মন্দ কি, দুই নাম্বার মন্দ কি? বলেন এক নাম্বার মন্দ এটা কি আর দুই নাম্বার মন্দ এটা কি? বলেন, পারবেন? এক নাম্বার মন্দ কি, দুই নাম্বার মন্দ কি, একটু বুঝেন। তাহলে দেখেন মন্দ কথা, কেমন কথা, কেমন কথা, মন্দ কথা, ভেরি গুড। তাহলে এখানে কথার বিশেষণ হচ্ছে মন্দ, তার মানে এই যে এখানে এটা কি, এটা হচ্ছে বিশেষণ, বুঝতে পারছি? এবার দেখেন এখানে মন্দটা তুমি কি দেখলে, এখানে কোন জিনিসটা মন্দ এটা কিন্তু বলে নাই। এখানে কি মন্দ এটা বলছে না, এখানে কোন জিনিসটা মন্দ কোনো কিছুই বলে নাই। তাহলে এই যে মন্দ আছে এই মন্দ কিন্তু বিশেষ্য, এই মন্দ কি বিশেষ্য, বুঝতে পারছেন? আচ্ছা এইবার বলেন পুণ্যে মতি হোক, এরপর বলছে তোমার এই পুণ্য প্রচেষ্টা সফল হোক। একটু খেয়াল করে দেখেন, এবার আপনারা উত্তর করেন তো, এখানে এক নাম্বার কি, দুই নাম্বার কি? বলেন এখানে এক নাম্বার রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে। বলেন এই যে দেখেন পুণ্যমতি হোক, এখানে খেয়াল করে দেখেন এই যে পুণ্যমতি হোক এটা, এরপর বলছে পুণ্য প্রচেষ্টা সফল হোক। তাহলে দেখেন এখানে এই পুণ্য কিন্তু কাউকে মডিফাই করে না, পুণ্যমতি হোক এখানে কিন্তু কাউকে মডিফাই করে, কিন্তু এখানে খেয়াল করে দেখেন তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক। এখন আপনি প্রশ্ন করেন কেমন প্রচেষ্টা? দেখেন কেমন প্রচেষ্টা, উত্তর হচ্ছে পূর্ণ প্রচেষ্টা। এই যে পূর্ণটা আছে এটা কি বলে? এটা হচ্ছে বিশেষণ, এটা কি বিশেষণ। এরপর খেয়াল করে দেখেন এই যে এখানে যেই পণ্যে আছে এটা কিন্তু বিশেষ্য, এটা কাউকে মডিফাই করে নাই বা এটা কাউকে বিশেষায়িত করে নাই, বুঝাইতে পারছি? বুঝছেন? ওকে, বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার? আচ্ছা এবার খেয়াল করে দেন এক বিরাট সত্য, এক বিরাট সত্য, ঠিক আছে? এবার দেখেন এখানে সত্য কি, এক নাম্বার, দুই নাম্বার বলেন এখানে সত্য কি? এখন আপনাকে যাই দিব তাই পারবেন। ভাই বাহিরের কমেন্ট না করেন, পড়াশোনার ভিতরে থাকেন। আপনাদের প্রবলেম আমি বুঝতে পারছি, আপনাদের প্রবলেমটা হচ্ছে একটা শ্রেণীর মানুষজন যারা চাচ্ছে যে খুব তাড়াতাড়ি কোর্সটা শেষ করে ফেলতে, আর একটা শ্রেণীর মানুষজন আস্তে আস্তে শিখতে চাচ্ছে। এখন দুই শ্রেণীর মানুষকে আমাকে ব্যালেন্স যেটা করতে হবে সেটা হচ্ছে আমি মাঝে মধ্যে যখন পারবো তখন হচ্ছে আপনাদের ক্লাস বাড়াই দিব, মানে শিডিউল অনুযায়ী ক্লাস চলবে, সপ্তাহে 3 দিন ক্লাস, 3 দিন ক্লাস চলবে, ঠিক আছে? আর আমার যত সমস্যা হোক আমি ক্লাস নেব, ওকে? আচ্ছা এরপর হচ্ছে মাঝে মধ্যে তারপরেও যদি সমস্যা মানে আপনাদের যদি সুযোগ পাই, সুযোগ থাকে, তাহলে আগ থেকে বলে দিব
যাতে মোটামুটি একটু তাড়াতাড়ি যাতে করা যায়, অনেক তাড়াতাড়ি অনেক স্পিডে। আমি চাইলে পদ প্রকরণ এক ক্লাসেও পড়াইতে পারি, অফলাইনে যখন পড়াই এক ক্লাসে পড়াই দিই, সেই পড়ানোটা আপনাদেরকে আসলে পড়াতে যাচ্ছি না। ওকে, আচ্ছা এবার আসেন, তাহলে খেয়াল করে দেখেন এক বিরাট সত্য। তা আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এখানে সব চাকরি পরীক্ষার স্টুডেন্ট আছে, এখানে সবার চাহিদা আপনার মতো হবে না। এই মানে সবাই নিজেদের জায়গা থেকে একটু ছাড় দেওয়ার মানসিকতা রাখলে সমস্যাগুলো হবে না। তাহলে দেখেন এক বিরাট সত্য। এখন দেখেন এই যে এখানে সত্য, এখানে তো সত্য মানে কি সত্য এটা কিন্তু বলে নাই। আর এখানে দেখেন বলছে যে সত্য পথ, তাহলে পথ কেমন পথ? সত্য পথ। তার মানে এটা হচ্ছে বিশেষ্য, এটা হচ্ছে বিশেষ্য, আর এটা হচ্ছে বিশেষণ। এবার বলেন আমি কি বুঝাইতে পারছি? বলেন এই বিশেষ্য বিশেষণ এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। লাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিই, দেখি আপনারা পারেন কিনা। উদাহরণটা হচ্ছে লিখেন, বলেন যে সুন্দর মাত্রই একটা আকর্ষণ আছে, সুন্দর মাত্রই একটা আকর্ষণ আছে, সুন্দর মাত্রই একটা আকর্ষণ আছে। এবার বলেন এখানে এই যে সুন্দর, এটা কি বিশেষণ নাকি বিশেষণ? বলেন এখানে যে সুন্দর, এই সুন্দরটা কি বিশেষণ নাকি বিশেষণ? বলেন তো এই সুন্দরটা কি, এটা কি বিশেষণ নাকি বিশেষণ? বলেন সুন্দরটা কি, এটা কি বিশেষণ নাকি বিশেষণ? দেখেন আমি যদি বলি সুন্দর বাড়ি, সুন্দর মানুষ, সুন্দর মন, হ্যাঁ সুন্দর জামা, যাই বলি সুন্দর কিন্তু বিশেষণ। এই সুন্দর কিন্তু কাউকে মডিফাই করে না, কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় না। সুতরাং এই যে সুন্দরটা আছে এটা কিন্তু বিশেষ্য, এটা কি বিশেষ্য, বুঝতে পারছেন? বিশেষ্য, ভেরি গুড। এবার বলেন এই যে বাক্য থেকে যে বিশেষ্য বিশেষণ বের করার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কি আপনাদের কাছে ক্লিয়ার? আমাকে একটু বলেন তো। যদি ক্লিয়ার হয় তাহলে আসেন, এই যে অলরেডি এটা আমি সলভ করাই দিছি। দেখেন এখানে খেয়াল করে দেখেন সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে। এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ আসছে? 24 BCS। তাহলে বলেন তো এটা কি হবে? 24 BCS আসছে। বলেন সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে। এবার বলেন এই যে 24তম BCS এই প্রশ্নটা আসছে, এটা কি হবে? ডেফিনেটলি এই সুন্দর, সবাই উত্তর করবে এটা বিশেষণ। এটা কি বিশেষণ? এখন বিশেষণ আবার আমার অপশনেও নাই, সুতরাং অবশ্যই এটা কি হবে? এটা হবে বিশেষ্য। এটা কি হবে? বিশেষ্য। বুঝতে পারছেন? গুড। তাহলে আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার। এবার দেখেন পূর্ণমতি হোক, মানে যেগুলো সাধারণত চাকরি পরীক্ষা দেয় সবই সলভ করাই দিছি আপনাদেরকে। তাহলে দেখেন পূর্ণমতি হোক, এখন পূর্ণ কিন্তু কাউকে মডিফাই করতেছে? বলেন পূর্ণ কি কাউকে মডিফাই করতেছে? তাহলে এবার দেখেন এটা কাউকে মডিফাই করতেছে না, সুতরাং এটা অবশ্যই বিশেষ্য। ওকে, ক্লিয়ার। এরপর দেখেন নিশীথ রাতে বাজছে বাঁশি, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এবার আপনারা এটা উত্তর করেন। নিশীথ, এই নিশীথটা কি হবে? নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথ রাতে বাজছে বাঁশি কি হবে? বলেন নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথ রাতে বাজছে বাঁশি কি হবে? এটা উত্তর করেন, কারণ এটা তো আমি পড়াই নাই। তো বুঝতে পারতেছেন এই যে এখানে রাতকে কিন্তু মডিফাই করতেছে, যে কেমন রাত? নিশীথ রাত, সুতরাং এটা অবশ্যই বিশেষণ। এবার দেখেন আরেকটা বাক্য আমি যদি এরকম লিখি যে গভীর গভীর নিশীথে, গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, প্রকৃতি সুপ্ত। এবার বলেন এই নিশীথ কি হবে? গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, এটা কি হবে? বলেন এটাতে অনেকে ভুল করেন। সিমিলার, এখানে রাতের বিশেষণ, যে কেমন রাত, কেমন রাত? নিশীথ রাত। এবার এখানে খেয়াল করেন গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত। এবার আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি প্রশ্ন করেন কেমন প্রকৃতি, আচ্ছা প্রকৃতি নিশীথ এটা বলছে, গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, আচ্ছা প্রকৃতি নিশীথ কেমন না, কেমন প্রকৃতি? উত্তর হচ্ছে সুপ্ত প্রকৃতি। সুপ্ত কিন্তু বিশেষণ, কারণ সুপ্ত কাকে বিশেষায়িত করছে? প্রকৃতিকে বিশেষায়িত করছে, রাইট? সুপ্ত কাকে বিশেষায়িত করছে? প্রকৃতিকে বিশেষায়িত করছে। আর এই যে এখানে যে নিশীথে আছে, এই যে এখানে যে নিশীথে আছে, এটা কিন্তু কাউকে মডিফাই করে না, সুতরাং এটা কিন্তু বিশেষ্য। বুঝতে পারছেন? আশা করি জিনিসটা ক্লিয়ার। এটা কিন্তু বিশেষ্য। ক্লিয়ার? আচ্ছা বুঝে উত্তর করেন, আন্দাজে উত্তর করেন না। এক বিরাট সত্য, এটা তো অলরেডি আমরা পড়ছি। সত্য কি? বিশেষ্য। দেখেন চাকরি পরীক্ষাতে এখান থেকে কত প্রশ্ন আসছে। আচ্ছা তাহলে আশা করি এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। বলুন তো ক্লিয়ার কি? কারো কোনো প্রশ্ন আছে এতটুকুর ভিতরে? কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো? কারো কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? নিশীথ কোন প্রকারের বিশেষণ? ওই যে নিশীথ রাতে বাজছে বাঁশি, অবস্থা পাচ্ছ?
নাম বিশেষণ বুঝাবো সব আসবে, এগুলো আমরা যখন বিশেষণ অতিশয়ন পড়বো তখন আসবে। ওকে, তাহলে কারো কোনো প্রশ্ন নাই? আমরা তাহলে সামনের দিকে আগাইতে পারি। কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন যে ভাই এই লাইনটা বুঝি নাই, এটা বুঝি নাই, তাহলে আমি ক্লিয়ার করি, স্পেসিফিক বলবেন। ঠিক আছে, মানে কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলেই সেটা হচ্ছে বিশেষণ, দ্যাটস ইট, এতটুকুই মনে রাখতে। এবার আসেন ভাব প্রকাশের ভিত্তিতে, এখন আমরা পড়বো ক্রিয়াপদ। তো ভাব প্রকাশের ভিত্তিতে আমাদের ক্রিয়াটা দুই প্রকার, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, দুই নাম্বার হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আসেন আমরা একটু বুঝি। প্রথমে আপনাদেরকে একটু বলে রাখি যে সমাপিকা ক্রিয়া কি। যে ক্রিয়া দ্বারা মনের ভাব শেষ হয় সেটা সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া দ্বারা মনের ভাব শেষ হয় না, বিশেষণের অতিশয়ন পড়ানো হবে। যে ক্রিয়া দ্বারা মনের ভাব শেষ হয় না সেটা অসমাপিকা ক্রিয়া। আপনি কি এখন সোনারগাঁও ইউনিভার্সিটির সামনে? ওকে, আচ্ছা দুঃখিত। আসেন এবার খেয়াল করেন, তাহলে সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়া দ্বারা মনের ভাব শেষ হয়। অসমাপিকা মানে হচ্ছে যেটা দ্বারা শেষ হয় না। আসেন আপনাদেরকে একটা উদাহরণ দিই, যেমন খেয়াল করে দেখেন, আমার এখন যেতে হবে, আমার এখন যেতে হবে। এইবার খেয়াল করে দেখেন, এখানে ধরেন আপনি যদি একটু পর্যন্ত বলেন আমার এখন যেতে, আচ্ছা দেখেন তো এই যেতে পর্যন্ত বললে মনের ভাব কি শেষ হয়? এই যেতে ক্রিয়া পর্যন্ত বললে মনের ভাব শেষ হয়? আমার এখন যেতে, এরপর আপনার বললেন না, বলেন হয়? আমার এখন যেতে মনের ভাব শেষ হয়? হয় না। আমার এখন যেতে কি, তার মানে এই যে যেতে, এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আর এই যে দেখেন হবে, এইটা যখন আসে তখন বাক্যের মনের ভাব শেষ হয়, এটা দিয়ে কিন্তু মনের ভাব শেষ হয়। আমার এখন যেতে হবে, তার মানে হবে যেটা আছে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটা কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। বুঝতে পারছেন? তাহলে সমাপিকা অসমাপিকার ক্রিয়ার কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন। এবার আসেন আপনারা একটু আনসার করেন, আমি একটু দেখি। ধরেন আমি 1 নাম্বার বললাম যে করলে, বলতো এটা কি সমাপিকা না অসমাপিকা? 2 নাম্বার বললাম যে থাকবো, এটা কি সমাপিকা না অসমাপিকা? 3 নাম্বার বললাম যে খেতে। এবার বলেন, একটু বুঝে বুঝে আনসার করেন, কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা এটা বুঝেন আগে। কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা বুঝে বুঝে আনসার করেন। এখন দেখেন ভাইয়া, করলে এটা দিয়ে কি মনের ভাব শেষ হয়? কারণ আমি যদি বলি আমি তোমাকে বিয়ে করলে, আমি এই কাজ করলে, তাহলে কি হবে বলেন? এটা দিয়ে মনের ভাব শেষ হয়? 1 নাম্বার না, হয় না। তার মানে এটা কি? অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। টাকা চাচ্ছে? টাকা কি চাইছে তোমার কাছে? টাকা লাগবে না তো, টাকা দিয়ে দিস। ওকে, তাহলে এটা কি? অসমাপিকা ক্রিয়া। বুঝতে পারছেন? ওকে, থাকবো এটা কিন্তু সমাপিকা। হ্যাঁ, আমি তোমার জন্য থাকবো, আমি রাত 9টায় অফিসে থাকবো, আমি সকালে স্কুলে থাকবো দিয়ে কিন্তু মনের ভাব শেষ হয়। মানে 2 নাম্বার যেটা, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, সমাপিকা। ঠিক আছে। আচ্ছা 3 নাম্বার যেটা, এটা কি? খেতে, আমি ভাত খেতে, আমি নাস্তা খেতে। আপনি কোনোভাবেই কিন্তু মনের ভাব সম্পূর্ণ করতে পারবেন না, তার মানে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা। ঠিক আছে। তাহলে আশা করি আপনারা সমাপিকা অসমাপিকা এই দুইটা কনসেপ্ট বুঝতে পারছেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সমাপিকা অসমাপিকা এই দুইটা কনসেপ্ট আপনাদের কাছে আশা করি ক্লিয়ার। ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার? ভেরি গুড। এই যে সবাই রাইট অ্যান্সার করতেছে, ভেরি গুড। এখন এই সমাপিকা অসমাপিকা ক্রিয়ার যদি আপনি বুঝেন, এখান থেকে সিম্পল একটা আপনি রুল বের করতে পারবেন, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এটা একসাথে এখনই পড়াই দিই, তাহলে ঝামেলা হবে না। আচ্ছা, যৌগিক ক্রিয়ার কনসেপ্টটা কি? ধরেন কোন একটা বাক্যে একটা অসমাপিকা ক্রিয়া আছে, অসমাপিকা ক্রিয়া প্লাস এরপর যদি দেখেন যে একটা সমাপিকা ক্রিয়া আছে, মনে রাখবেন এই অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া এই দুইটা ক্রিয়া মিলে হয় যৌগিক ক্রিয়া। এই দুইটা ক্রিয়া মিলে হয় কি ক্রিয়া? যৌগিক ক্রিয়া। বুঝছেন? আচ্ছা এইবার আসেন খেয়াল করেন, একটু দেখেন। ধরেন আমি যদি বলি আমাকে যেতে হবে, এবার বলেন এই বাক্য থেকে আমাকে যেতে হবে। এইবার বলেন এই বাক্য থেকে
এই বাক্য থেকে অসমাপী যৌগিক ক্রিয়া খুঁজে বের করেন। আমি যদি বলি যে সাইরেন, সাইরেন মানে ঘন্টা, সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো, ঠিক আছে, তাহলে সাইরেন বেজে উঠলো এটা কি হবে? এখান থেকে যৌগিক ক্রিয়া বের করেন, আপনারা বের করেন, আপনারাই বের করেন। আচ্ছা খেয়াল করেন, আমি যদি বলি যে দুপুরে খেয়ে যাব, তো বুঝতেই পারতেছেন জিনিসগুলো কিন্তু খুব ইজি, জিনিসগুলো খুব ইজি। দেখেন এই যে যেতে অসমাপিকা হবে সমাপিকা, তার মানে এইটা হচ্ছে কি যৌগিক ক্রিয়া। বেজে অসমাপিকা, উঠলো সমাপিকা, তার মানে কি যৌগিক ক্রিয়া। খেয়ে যাব, তার মানে খেয়ে অসমাপিকা, যাব সমাপিকা, শেষ। ডেফিনেটলি পাশাপাশি বসা লাগবে, মানে একসাথে হওয়া লাগবে। এখন আমি যদি বলি যে দুপুরে খেয়ে তারপর যাব, তাহলে কিন্তু আবার কিন্তু অসমাপিকা ক্রিয়া হবে না, মানে বুঝছেন, একসাথে। ভেরি গুড, তো সিম্পল। এবার বলুন যৌগিক ক্রিয়া ক্লিয়ার কিনা? একটা অসমাপিকা আর একটা সমাপিকা ক্রিয়া পাশাপাশি বসলে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা এবার আসুন গঠন বিবেচনায় ক্রিয়া 5 প্রকার। এক প্রকার অলরেডি আমরা পড়ে ফেলছি, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এক প্রকার আমাদের শেষ, বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি? ওকে, ক্লিয়ার? বুঝছেন কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বললেন। ওকে ক্লিয়ার স্যার, ক্লিয়ার, ভেরি গুড। তো যদি বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এবার আসেন গঠনের দিক থেকে আমরা ক্রিয়াকে অনেক ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা এক নাম্বার, একটা আমাদের পড়া শেষ, বলুন তো সেটা কোনটা? মানে যৌগিক ক্রিয়া, এটা আমাদের পড়া শেষ। আচ্ছা এক নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মৌলিক ক্রিয়া। মৌলিক ক্রিয়া খুব সিম্পল। মৌলিক ক্রিয়া যে ক্রিয়াটাকে বিশ্লেষণ করা যায় না, যে ক্রিয়াটাকে বিশ্লেষণ করা যায় না, যেমন আপনি খেয়াল করে দেখেন, মানে ধাতুর সাথে কিছু একটা যুক্ত হয়, খায়, সে যায়, সে এলো, এগুলো হচ্ছে মৌলিক ক্রিয়া, সিঙ্গেল সিঙ্গেল, বুঝছেন? 2 নাম্বার হচ্ছে যৌগিক ক্রিয়া, এটা অলরেডি আমরা পড়ছি। যৌগিক ক্রিয়া মানে যেটাকে ভাঙা যায়, যেখানে 2টা ক্রিয়া থাকে। মৌলিক ক্রিয়া মানে যেখানে একটা ক্রিয়া, সহজ কথা। আচ্ছা 3 নাম্বার যে ক্রিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বেন। 3 নাম্বার ক্রিয়াটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। আগে প্রযোজক ক্রিয়া বুঝতে হলে আপনাকে একটা জিনিস সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হবে। সেই আইডিয়াটা হচ্ছে আপনাকে জানতে হবে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। আচ্ছা আসেন প্রযোজক কর্তা কি? নরমালি ধরেন আমি যদি বলি আমি খাই, এখানে কর্তা কে বলেন? কর্তা মানে হচ্ছে যে কাজ করে, বলেন এখানে কর্তা কে? বলেন এখানে কর্তা কে? আমার কথা বুঝতেছেন? এখানে কে কর্তা? এখানে কর্তা কে বলেন? এখানে কর্তা হচ্ছে আমি। আমি কে? আমি হচ্ছে কর্তা। ভেরি গুড। এবার ধরেন আমি যদি বলি, একটু খেয়াল করে দেখেন, ধরেন আমি যদি বলি আমি ভাত, হ্যাঁ ধরেন আমি বললাম আমি ছেলেকে ভাত খাওয়াই, ভাত খাওয়াই। এইবার আমাকে বলেন এখানে কর্তা কে? আমি ছেলেকে ভাত খাওয়াই, বলেন এখানে কর্তা কে? আমি ছেলেকে ভাত খাওয়াই, এখানে কর্তা কে? এখানেও কর্তা হচ্ছে আমি, এখানে কর্তা কে? আমি। আমি কে? আমি হচ্ছে কর্তা। এখন 2টা কর্তার ভিতর পার্থক্য আছে। এই কর্তাটা সে হচ্ছে মুখ্য কর্তা, সে সরাসরি কাজ করে। সে কে? মুখ্য কর্তা, সে সরাসরি কাজ করে, সে কিন্তু কোনো মাধ্যম নাই। কিন্তু এই যে কর্তাটা আছে সে ছেলেকে ভাত খাওয়ায়, তার মানে সে কারো মধ্য দিয়ে কাজ করায়। সে কিন্তু নিজে নিজে কিন্তু সে কাজ করে না, একটু বুঝতে হবে জিনিসটা। সে কি করে? সে কিন্তু নিজে নিজে কাজ করে না, সে অন্যকে দিয়ে কাজ করায়, মানে সে অন্যের মাধ্যমে কাজটা করিয়ে নেয়। এখানে দেখেন এই যে আমি ভাত আমি খাই, ফাইন, আমি নিজে নিজে খাচ্ছি। এখানে দেখেন আমি ছেলেকে ভাত খাওয়াই, তার মানে এখানে ছেলের মাধ্যমে আমার কাজটা হচ্ছে। ছেলেকে, আমি ছেলেকে ভাত খাওয়াই, তার মানে এখানে ছেলে একটা মাধ্যম, তাকে দিয়ে আমি আমার কাজটা সম্পূর্ণ করতেছি। ফাইন, তাকে দিয়ে আমি আমার কাজটা সম্পূর্ণ করতেছি। কথা বুঝলেন? তাহলে এই যে দেখেন আমি ছেলেকে ভাত খাওয়াই, এখানে আমি ছেলেকে দিয়ে কাজটা শেষ করতেছি, ফিনিশ করতেছি। এই জন্য আমি এখানে কর্তা, বাট আমি হচ্ছে প্রযোজক কর্তা, কারণ আমি আরেকজনের মধ্য দিয়ে কাজটা করাই নিচ্ছি। মনে রাখবেন ভাইয়া, যদি কখনো দেখেন যে প্রযোজক কর্তা, এরকম যদি দেখেন যে কেউ কর্তা বাট সে কাউকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, তাহলে সেই যে ক্রিয়া, এই ক্রিয়াটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এবার আমাকে বলেন
এই যে এখানে খাওয়াই, এটা কোন ক্রিয়া বলেন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আমি ছেলেকে ভাত খাওয়াই, এই খাওয়াইটা কোন ক্রিয়া? কোন ক্রিয়া বলেন? এই খাওয়াইটা এটা কোন ক্রিয়া? বুঝছেন? কোন ক্রিয়া বলেন? বলেন কোন ক্রিয়া? কথা বুঝেন, কোন ক্রিয়া? যদি উত্তর করি তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, সিম্পল। এইবার তাহলে প্রযোজক ক্রিয়ার হিসাবটা বুঝতে পারছেন। এবার আমি যদি বলি যে শিক্ষক ছাত্রদের পড়ান, তাহলে বলেন এই যে পড়ান আছে এটা কোন ক্রিয়া? শিক্ষক ছাত্রদের পড়ান, বলেন এটা কোন ক্রিয়া? শিক্ষক ছাত্রদের পড়ান এটা কোন ক্রিয়া বলেন? বুঝতে পারতেছেন এখানে পড়ান যেটা আছে এটা অবশ্যই প্রযোজক ক্রিয়া হবে, কারণ শিক্ষক এখানে ছাত্রের মধ্য দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। আচ্ছা, তাহলে একটু পর্যন্ত ক্লিয়ার। এরপর আসেন 4 নাম্বার। 4 নাম্বার একটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতুর ক্রিয়া। আচ্ছা আসেন, নাম ধাতুর ক্রিয়াটা কি বুঝতে হবে, জিনিসগুলো বুঝতে হবে, তাড়াহুড়ো করার জিনিস না ভাই। আমি সবসময় একটা কথা বলি, ভাই, চাকরি পরীক্ষা নেবেন, বয়স লিমিটেড, বয়স খুব কম, একটা সার্টেন টাইমের পরে আর চাকরি পরীক্ষা এলাও না আপনি। কাজে ভাই আপনি শর্টকাট পড়বেন না। আপনারা আমার সাহিত্যের ক্লাস করছেন, আমি অনেক জায়গাতে আপনারা দেখবেন সাহিত্যের ক্লাস করায় যে মাইকেল মধুসূদন দত্তের মধুসূদনের কাব্য এটা, নাটক এটা, সেটা মনে রাখার একটা লাইন দিয়ে দেয়, শেষ। কিন্তু এটার ভিতরের ক্যারেক্টার কি, এটার ভেতরে কি আছে, এগুলো কখনোই না। ক্লাস শেষ 4-5টা কোশ্চেন সলভ করাই দেয়। আমি সেই কাজ করি না ভাই। চাকরি পরীক্ষা আপনার সময় একটা সার্টেন টাইমের পর আপনার চাকরি পরীক্ষাতে এলাও হবেন না, আপনি চাইলেও পরীক্ষা দিতে পারবেন না। তাহলে একটা জিনিস আপনি এমন ভাবে পড়বেন যাতে এই জিনিসটার পেছনে আপনার সময় দেওয়া না লাগে। মানে এই কথাগুলো আমি কখনো আপনাদেরকে বলি না, কিন্তু আপনাকে জিনিসটা বুঝতে হবে ভাই। আপনি একটা জিনিস, এই জিনিস একবার পড়তেছেন, এই জিনিস যাতে আর দ্বিতীয়বার যাতে পড়ে সময় নষ্ট করতে না হয়। আপনি এখানে ব্যাকরণ শিখতে আসেন নাই, পণ্ডিত হইতে আসেন না, আপনি আসেন আপনার চাকরি পরীক্ষাতে সময় বাঁচানোর জন্য, নাম্বার আনসার করার জন্য, নাম্বার পাওয়ার জন্য। am I right? তো সেই কাজটাই আপনাকে করতে হবে, এমন ভাবে পড়তে হবে যাতে এটা আর পড়া না লাগে, আর কোনো টিচারের কাছে যাওয়া না লাগে। আপনি অন্য টিচারের কাছে পড়েন, সমস্যা নেই, অন্য টিচারের কাছে পড়ে আবার আমার কাছে কেন পড়তে আসবেন? আপনার তো 2বার সময় লস, ওখানে একবার সময় লস, এখানে আরেকবার সময়। এই যে এতদিন পর্যন্ত আপনারা আমার কাছে পড়তে, আমি কখনো ক্লাসের বাইরে একটা ওয়ার্ড আপনাদের সাথে কোনো কথা বলি নাই, জাস্ট পড়াশোনা। কাজের বাইরে কখনো আকাশ, কোনো ফাউল কথাবার্তা, কোনো বাড়তি কথাবার্তা বলি না। আপনার সময়ের মূল্য আমি বুঝি। আমি তো এমনি 29তম জব ব্যাচ পর্যন্ত আসে নাই। প্রত্যেকটা ব্যাচে যদি 1000 করে, অনেক ব্যাচ আছে 4-5 হাজার পোলাপাইন ভর্তি হয়েছে। করোনার সময় যখন ব্যাচ চলতো তখন আমাদের 4-5 হাজার পোলাপাইন ভর্তি হইতো, এখন কম। গড়ে যদি 1000 করে ধরেন, 29,000 পোলাপাইন এই ব্যাচ থেকে, আমার পার্সোনাল জব ব্যাচ থেকে পড়ছে, অনলাইনে পার্সোনাল জব ব্যাচ থেকে পড়ছে। কাজে আমি বুঝি আপনার আসলে কোন ফরম্যাটে যাওয়া উচিত, আপনার কিভাবে কি করা উচিত। তো এগুলো একটু মাথায় রাখবেন, সময় খুব লিমিটেড। আচ্ছা এইবার আসেন, দেখেন নাম ধাতুর ক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। 2টা ক্রিয়া আছে, একটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া, আর একটা হচ্ছে একটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া, আর একটা হচ্ছে মিশ্র ক্রিয়া। আচ্ছা এইবার আসেন, খেয়াল করেন, তো যদি কখনো দেখেন নাম ধাতুর ক্রিয়া আর মিশ্র ক্রিয়া, আমি দুইটা একসাথে বুঝাবো। যদি কখনো দেখেন এই নাম ধাতুর ক্রিয়া একসাথে, দুইটা একসাথে বুঝাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। মিশ্র ক্রিয়া, দুইটা জিনিস একসাথে বুঝাই। শুনেন, নাম ধাতুর ক্রিয়াটা হচ্ছে খুব শর্টকাট কৌশল। যদি কখনো দেখেন যে বিশেষ্য বিশেষণ, যদি কখনো দেখেন বিশেষ্য বিশেষণ বা অনুকার মানে হচ্ছে ঘেউ ঘেউ, মানে যেগুলো সাউন্ড আর কি, ঘেউ ঘেউ, শন শন, বন বন, এই জিনিসটার পরে যদি কখনো দেখেন আপ্রত্যয় বসছে, ওইটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া, আপ্রত্যয়। আর এই জিনিসটার পরে যদি কখনো দেখেন ক্রিয়ার মূল বসছে, ক্রিয়ামূল বা ধাতু, ক্রিয়ামূল বসছে, তাহলে সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। 2টা উদাহরণ দিলে এখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু ভাই ভালো করে খেয়াল করেন প্লিজ, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। 2টা উদাহরণ দিই। যেমন আমি যদি বলি যে শিক্ষক ছাত্রকে বেতন, এটা একটা উদাহরণ, ঠিক আছে। 2 নাম্বার আমি যদি বলি যে আমরা তাজমহল দর্শন করলাম, এইবার খেয়াল করে দেখেন এই 2টার ভিতর বলেন কোনটা নাম ধাতুর ক্রিয়া, কোনটা মিশ্র ক্রিয়া? বুঝেন কোনটা নাম ধাতুর ক্রিয়া, মিশ্র ক্রিয়া?
কোনটা নাম ধাতুর ক্রিয়া, কোনটা মিশ্র ক্রিয়া আগে বুঝতে হবে। কোনটা নাম ধাতুর ক্রিয়া, কোনটা কোনটা মিশ্র ক্রিয়া বুঝেন, আগে বুঝেন, বুঝেন প্লিজ, বুঝেন, বুঝেন, আমার দিকে তাকান। না বুঝলে আমি বুঝাবো, কোনো সমস্যা নাই, না বুঝলে আমি বুঝাবো, কোনো সমস্যা নাই। খেয়াল করেন, যেমন শিক্ষক ছাত্রকে বেতন, তাহলে এখানে খেয়াল করে দেখেন বেত এটা কিন্তু বিশেষ্য, বেতের সাথে দেখেন একটা আকার বসছে, এই যে দেখেন একটা আকার, তাহলে যোগ আকার, ঠিক আছে। আর এখানে কি হলো দেখেন, এই যে দর্শন এটা কিন্তু বিশেষ্য, এটাও কিন্তু বিশেষ্য, এটা ভাববাচক বিশেষ্য। এই যে দেখেন এখানে পর কে বসছে, কর, করটা কি, করটা ধাতু বা ক্রিয়ামূল, মানে ক্রিয়ার রুট অংশ, মূল অংশ কি কর, তাহলে এখানে দেখেন এখানে কে বসছে, ক্রিয়ামূল বসছে। তাহলে এইবার বলেন, এইবার বলেন কি হবে উত্তর। ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশ, যেমন আমি যদি বলি খাচ্ছে, খাচ্ছে ক্রিয়ার মূল অংশ কি খা, যাচ্ছে ক্রিয়ার মূল অংশ যা, করলাম ক্রিয়ার মূল অংশ কর, পড়ছে ক্রিয়ার মূল অংশ পর, এগুলো হচ্ছে ধাতু, বুঝছেন, এগুলো কি, এগুলো হচ্ছে ধাতু, ক্রিয়ার মূল অংশ, ক্রিয়ার মূল অংশকে বলে ধাতু, বুঝছেন। ওকে, ক্লিয়ার, ওকে, ভেরি গুড, বুঝতে পারছেন। ক্লিয়ার। আচ্ছা, এখন আপনারা এটাকে বলতে পারেন যে ভাইয়া বেতন এটা 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 কি প্রযোজক ক্রিয়া হবে না, হবে না, কারণ এখানে কিন্তু আ প্রত্যয় আছে, বুঝতে পারছেন, শিক্ষক ছাত্রকে বেতন, বুঝছেন। ওকে, ভেরি গুড, তাহলে বুঝতে পারছেন। এই যে দেখেন এটা বিশেষ্যের পর ক্রিয়ামূল, সুতরাং এটা হচ্ছে মিশ্র ক্রিয়া, এটা কি ক্রিয়া, এটা হচ্ছে মিশ্র ক্রিয়া। আর এই যে দেখেন এখানে বিশেষ্যের পর আ প্রত্যয়, সুতরাং এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া। ওকে, ওকে, এবার আসেন গঠন বিবেচনায় ক্রিয়া 5 প্রকার, এটা অলরেডি আমরা পড়ে আসছি, গঠন বিবেচনায় ক্রিয়া 5 প্রকার, এটা অলরেডি আমাদের পড়া শেষ, ঠিক আছে। এবার আপনাদেরকে একটা জিনিস, এটা গঠন বিবেচনায় না, এখানে আমরা একটু বাদ দিই, কর্মের ভিত্তিতে আবার ক্রিয়ার প্রকার আছে, কর্মের ভিত্তিতে, কর্মের ভিত্তিতে, কর্মের ভিত্তিতে ক্রিয়া হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার অকর্মক, অকর্মক, 2 নাম্বার সকর্মক, 3 নাম্বার দ্বিকর্মক, দ্বিকর্মক। আচ্ছা, আগে এইটা বুঝতে হলে আগে আপনাদেরকে কর্ম সম্পর্কে বেসিক বুঝতে হবে। হ্যাঁ, ধাতু হচ্ছে, ধাতু হচ্ছে মৌলিক ক্রিয়াটা সমাপিকা ক্রিয়া হবে, হইতে পারে, কোনো সমস্যা নাই, আগে বুঝতে হবে মৌলিক ক্রিয়া সমাপিকা ক্রিয়া, কিন্তু সেটা ভাব প্রকাশের ভিত্তিতে সমাপিকা ক্রিয়া, গঠনের দিক থেকে মৌলিক ক্রিয়া, বুঝছেন, মানে সেগমেন্ট তো আলাদা আলাদা। মিশ্র ক্রিয়া মানে হচ্ছে যেমন আমরা তাজমহল দর্শন করলাম, দর্শন এটা কি, দর্শন, দর্শন কি বিশেষ্য, দর্শনের পর কি আছে, করলাম, কর কি ক্রিয়াপদের মূল অংশ, তার মানে বিশেষ্যের পরে ক্রিয়াপদের মূল অংশ থাকলে সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। আচ্ছা, এবার দেখেন আগে কর্ম বুঝতে হবে। কর্ম হচ্ছে সাধারণত কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আনসার পান সেটা হচ্ছে কর্ম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আনসার পান সেটা হচ্ছে কর্ম। আচ্ছা, ধরেন আমি যদি বলি যে, আমি যদি বলি যে আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, ফুটবল খেলি, এবার দেখেন আপনি প্রশ্ন করেন কি খেলি, ফুটবল, কি খেলি, ফুটবল, এবার বলেন ফুটবল কি, ফুটবল কর্ম, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি মা আমাকে চাঁদ দেখান, মা আমাকে চাঁদ দেখান, এবার বলেন মা আমাকে চাঁদ দেখান, এখানে কর্ম কি, এটা বুঝতে পারলে আমি সামনে চলে যাব। মা আমাকে চাঁদ দেখান, এখানে কর্ম কি বলেন, মা আমাকে চাঁদ দেখান, এখানে কর্ম কি বলেন, দ্রুত বলেন। দ্রুত বলেন। তাহলে দেখেন মা আমাকে চাঁদ দেখান, মা আমাকে চাঁদ দেখান, এখন খেয়াল করে দেখেন ভাইয়া, মা আমাকে চাঁদ দেখান, তাহলে দেখেন কি দেখান, মা আমাকে চাঁদ দেখান, কি দেখান, চাঁদ, তার মানে চাঁদটা কি কর্ম, চাঁদটা কি কর্ম। এবার আসেন ভাইয়া এখানে তাহলে একটু যাই, দেখেন অকর্মক্রিয়া হচ্ছে কোনো কর্ম নাই, অকর্মক্রিয়া মানে কি, কর্ম নাই, ঠিক আছে। আর সকর্মক্রিয়া মানে হচ্ছে যেখানে কর্ম আছে, কর্ম আছে, ঠিক আছে। আর দ্বিকর্মক্রিয়া হচ্ছে 2টা কর্ম, 2টা কর্ম, কয়টা কর্ম, 2টা কর্ম। আসেন তাহলে এবার উদাহরণ দিই, তাহলে এবার আরো ভালোভাবে বুঝবেন সকর্মক অকর্মকের পার্থক্য কি। যেমন খেয়াল করে দেখেন 1 নাম্বার বাক্য, আমার হাতে বই আছে, ঠিক আছে, আমার হাতে বই আছে। 2 নাম্বার,
আমরা ছাদে বসে আছি, আমরা ছাদে বসে আছি। 3 নাম্বার, বাবা আমাকে বই দিলেন। ঠিক আছে, বাবা আমাকে বই দিলেন। এবার বলেন এখানে খেয়াল করে দেখেন, এই যে এখানে আছে এটা কেমন ক্রিয়া, আছে কেমন ক্রিয়া, দিলেন কেমন ক্রিয়া, বলেন। 3টা বাক্য দিলাম, বলেন, বুঝে উত্তর করেন। এবার খেয়াল করেন, আমার হাতে বই আছে, তাহলে কি আছে? বই। কি আছে? বই। একটা কর্ম। কাকে আছে? উত্তর নাই। হয় কি দিয়ে প্রশ্ন করবেন, নাহলে কাকে দিয়ে। কি আছে? বই আছে। কাকে আছে? উত্তর নাই। তার মানে এই যে আছে এটা একটা কর্ম, তার মানে এটা হচ্ছে কি? সকর্মক। এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। আমরা ছাদে বসে আছি, এবার খেয়াল করেন, কি আছি? উত্তর নাই। কাকে আছি? উত্তর নাই। তার মানে এখানে কোনো কর্মই নাই, এখানে কোনো কি নাই? কর্মই নাই। একজন প্রশ্ন করছে কর্ম কাকে বলে, এতক্ষণ ধরে তাহলে কি পড়াইলাম? এখানে কোনো কর্মই নাই, সুতরাং এটা হচ্ছে অকর্মক। এটা কি? অকর্মক। বাবা আমাকে বই দিলেন, এবার খেয়াল করেন, কি দিলেন? বই। কাকে দিলেন? আমাকে। তার মানে এই যে দিলেন এটা হচ্ছে কি? দ্বিকর্মক। এই যে এখানে এটাও কিন্তু দ্বিকর্মক, যে মা আমাকে চাঁদ দেখালেন, কাকে দেখালেন? আমাকে। তাহলে বুঝতে পারতেছেন সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এই পার্থক্যগুলো কি ক্লিয়ার? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এই 3টে কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এই 3টা কনসেপ্ট কি ক্লিয়ার? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক 3টা কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? কি আসি, বসে আছি, এটা কি উত্তর হয়? কি আসি, বসে আছি। কোথায় আসি বললে না হবে, মানে কোথায় কি আসি এটা দিয়ে কি কখনো বসে আছি হয়? বলেন না, হয় না। ওকে, তাহলে ক্লিয়ার? এটা একটু পর্যন্ত বুঝতে পারছেন? এবার আসেন, সূর্য উঠলে আধার দূর হয়, এখানে উঠলে কোন ক্রিয়া বলেন? সূর্য উঠলে আধার দূর হয়, সূর্য উঠলে আধার দূর হয়। এখানে অসমাপিকা, এখানে হচ্ছে সমাপিকা, এরপর হচ্ছে অসমাপিকা, প্রযোজক, প্রযোজ্য ক্রিয়া। তো বলেন উত্তর করেন। এখানে যদি একটা অপশন, চারটা অপশন আছে, তো বলেন কোনটা হবে এখানে? সূর্য উঠলে, এখন দেখেন এই যে সূর্য উঠলে একটু পর্যন্ত বলেন মনের ভাব শেষ হয়? হয় না। তার মানে এটা অবশ্যই অসমাপিকা ক্রিয়া। এটা কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। ভেরি গুড। এবার দেখেন বাক্য সমাপিকা ক্রিয়া কোথায় বসে? তো এতক্ষণ এটা তো না জানার কিছু না। বাক্যে সমাপিকা ক্রিয়া কোথায় বসে বলেন? বাক্যে সমাপিকা ক্রিয়া কোথায় বসে বলেন তো? বাক্যে সমাপিকা ক্রিয়া শেষে বসে। ওকে, এরপর দেখেন সকর্মক ক্রিয়া কোনটি? ছেলেটা কথা শুনে, তারপর বলছে যে ছেলেটা কানে শুনে না। এই কোশ্চেনটাতে ঝামেলা আছে, আমরা এটা একটু স্কিপ করি। এরপর দেখেন মা শিশুকে খাওয়াচ্ছে, এটা কি হবে? এটা কি ধনাত্মক, দ্বিকর্মক, যৌগিক, নিঝন্ত? এখানে খাওয়াচ্ছেন এটা কি ক্রিয়া বলেন? হ্যাঁ, এটা অনেকেই পারবেন না, আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে মা শিশুকে খাওয়াচ্ছেন, এই যে খাওয়াচ্ছেন এটা কিন্তু মা শিশুকে অবলম্বন করে খাওয়াচ্ছেন, সুতরাং এটা কিন্তু প্রযোজক কর্তা, সরি প্রযোজক ক্রিয়া। কারণ প্রযোজক ক্রিয়ারই একটা নাম হচ্ছে নিঝন্ত ক্রিয়া, যেটা প্রযোজক ক্রিয়া সেটার নাম হচ্ছে নিঝন্ত ক্রিয়া, একই জিনিস, বুঝছেন? যাহা প্রযোজক ক্রিয়া সেটাই নিঝন্ত ক্রিয়া, যাহা প্রযোজক ক্রিয়া তাহাই কি নিঝন্ত ক্রিয়া, বুঝছেন? যাহা প্রযোজক ক্রিয়া তাহাই নিঝন্ত ক্রিয়া। একটু পর্যন্ত তো না বুঝার কিছু নাই নাকি? আচ্ছা, এরপর আসেন সাইরেন বেজে উঠলো, এটা আপনাদেরকে পড়াইছি। বেজে উঠলো কি ধরনের ক্রিয়া? সাইরেন বেজে উঠলো, বেজে উঠলো এটা কোন ধরনের ক্রিয়া বলেন? বেজে উঠলো এটা কোন ধরনের ক্রিয়া? তো বুঝতে পারতেছেন, বেজে অসমাপিকা, উঠলো সমাপিকা, দুইটা মিলে হলো যৌগিক ক্রিয়া। আচ্ছা, এরপর দেখেন ছেলেটি গোল্লায় গেছে, ঠিক আছে, এটা কোন ধরনের ক্রিয়া? গোল্লায় গেছে যৌগিক ক্রিয়া হবে না, দ্বিকর্মক ক্রিয়া হবে না, প্রযোজক ক্রিয়া হবে না। প্রযোজক ক্রিয়া তো ছেলেটা কারো না কারো মাধ্যমে করা লাগবে, তাই না? তো দেখেন গোল্লা এটা কিন্তু বিশেষ্য, খেয়াল করেন। তাহলে বিশেষ্যের পরে এই যে দেখেন গেছে মানে কি ক্রিয়া, তার মানে অবশ্যই এটা মিশ্র ক্রিয়া, বুঝছেন? যৌগিক ক্রিয়া হইতে হলে তো দুইটা ক্রিয়া লাগে, এখানে তো সেটা নাই, তার মানে এটা হবে না। দ্বিকর্মক হইতে হলে দুইটা কর্ম লাগে, গেছে, কি গেছে, কাকে গেছে। এখন দেখেন কি গেছে, গোল্লায় গেছে, উত্তর হয় কোথায় গেছে বললে না হয়, তার মানে এটাও হয় না। প্রযোজক ক্রিয়া তো হবেই না, প্রযোজক ক্রিয়া হইতে হলে তো দুইটা পার্সন লাগে, ছেলেটা কারো মাধ্যমে কাজটা করা লাগবে, এরকম তো হয় না, তার মানে এটার উত্তর হচ্ছে কি মিশ্র ক্রিয়া। আচ্ছা,
তাহলে আশা করি বুঝতে পারছেন এখানে একটু মিস্টেক আছে। এবার আসলে আমরা একটু পড়বো সর্বনাম। সর্বনাম, নামের পরিবর্তে যা বসে সেটাই সর্বনাম। কি বলছে বলেন? নামের পরিবর্তে যা বসে সেটাই সর্বনাম। নামের পরিবর্তে যা বসে সেটাই কি সর্বনাম? একটু তো বুঝছেন। ধরেন আমি যদি বলি রহিম ভালো ছেলে, ভালো ছেলে, ঠিক আছে, সে নিয়মিত নামাজ পড়ে, নামাজ পড়ে। এবার বলেন এখানে রহিম নামের পরিবর্তে কোন পদ বসছে এই বাক্যে? রহিম নামের পরিবর্তে কোন পদ বসেছে বলেন তো? রহিম ভালো ছেলে, সে নিয়মিত নামাজ পড়ে। এখন আমাকে বলেন রহিম ভালো ছেলে, সে নিয়মিত নামাজ পড়ে, ভেরি গুড। এখন সে নিয়মিত নামাজ পড়ে, এখন এখানে এই রহিমের পরিবর্তে বসছে সে, এই যে সেটা আছে এটাই হচ্ছে সর্বনাম। এটাই কি নাম? সর্বনাম। ওকে, তাহলে একটু পর্যন্ত আশা করি আমাদের জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখন আসেন এই সর্বনামের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা একটু জানার জন্য চেষ্টা করব। ঠিক আছে, সর্বনামের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা একটুখানি জানার জন্য চেষ্টা করি। আসেন বুঝাই আপনাদেরকে, একটু জিনিসটা একটু ভালো করে বুঝাই। ওকে ওকে, আসেন খেয়াল করে দেখেন, আমরা একটুখানি জিনিসটা ভালো করে বুঝি, তারপর এগুলো একটু মুছে দিই। ওকে, আসেন ক্লাসিফিকেশন গুলো বুঝেন। প্রথম কথা হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম, যেগুলো দিয়ে ব্যক্তি বুঝায়, এগুলো আমি, তুমি, সে, আমরা, বুঝছেন, সে, তারা, যেগুলো দ্বারা সাধারণত ব্যক্তি বুঝায়, এগুলোকে বলে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। এরপর আসেন আত্মবাচক সর্বনাম। কি আত্মবাচক সর্বনাম? মানে আত্ম মানে হচ্ছে নিজ, যেই সর্বনামটা দ্বারা নিজেকে বুঝায়। ইংরেজিতে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। যারা ইংলিশ গ্রামার বুঝেন তাদের জন্য এটা সহজ। রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি নিজ, আমি যদি বলি স্বয়ং, আমি যদি বলি খোদ, দেখেন এগুলো কিন্তু নিজের সম্পর্কে বসে। যেমন স্বয়ং চেয়ারম্যান সাহেব নিজেই আসছেন, খোদ তিনি আমাকে কথা বলছেন, মানে নিজের কথা নিজে বুঝাতে। এরপর আসেন ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম, অর্থাৎ যেখানে দুইটা পক্ষ থাকে। ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম, যেমন খেয়াল করেন পরস্পর, বলেন তো এই পরস্পর দ্বারা কি একজনকে বুঝায়? বলেন পরস্পর দ্বারা কি একজন মানুষকে বুঝায় নাকি দুইজন মানুষকে বুঝায়? বলেন পরস্পর দ্বারা কি একজন মানুষকে বুঝায় নাকি দুইজন মানুষকে বুঝায়? আমাকে বলেন, একটা পক্ষ না দুইটা পক্ষ? অবশ্যই কি হবে? দুইটা পক্ষকে বুঝায়। পরস্পর, আমরা বললাম যে পরস্পর সমঝোতা করে না, পরস্পর মিলে যাও। তার মানে এই যে ব্যতিহারিক বা পারস্পরিক, এটা দ্বারা কি বুঝায়? দুইটা পক্ষকে বুঝায়। আবার খেয়াল করেন আপোষে, এটাও কিন্তু একটা সর্বনাম। এখন বলেন আপোষে, এটা কি একজনের সাথে? আপোষ কি মানুষ মানে একজন হয়? আপোষ করতে হলে কারো না কারোর সাথে করা লাগে। আমি বললাম আপোষে দিয়ে দাও, আপোষ করে, তাই না? এরপর খেয়াল করেন, আমি যদি বলি যে নিজেরা নিজেরা, দুইটা পক্ষ থাকে, নিজেরা নিজেরা, সেগুলো তো দুইটা পক্ষ থাকে, সুতরাং ডেফিনেটলি এগুলো হচ্ছে ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম। সাকল্যবাচক সর্বনাম মানে যেটা দ্বারা সাকল্য নামের ভিতরে আছে, যেটা দ্বারা সবাইকে বোঝায়, যেমন সব, সকল, এগুলো তো খুব সহজ পড়াশোনা, তাই না? সবাই বহু বচন বুঝায় আর কি, যেটা দ্বারা সবাইকে বুঝায়। সামীপ্য মানে হচ্ছে কাছে, যেই সর্বনামটা দ্বারা কাছের জিনিসকে বুঝায়, খুব কাছের জিনিস। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে এই, হ্যাঁ, এখন দেখেন এই দ্বারা কি বুঝায়? আমি বললাম যে এই লোক, আমি বললাম যে এই কলম, এই কলম আমার, আচ্ছা ধরেন এই কলমটা এখানে আছে। এখন আমি যদি বলি যে এই কলম আমার, তার মানে কি? বলেন কলম কাছে না দূরে? আমি বললাম এই লোক আমার আত্মীয়, তার মানে কি এই লোক কাছে নাকি দূরে? আচ্ছা লোকটা যখন আপনার আশেপাশে বা সামনে থাকবে তখনই তো আপনি বলবেন এই লোক। দূরে থাকলে আপনি কি বলবেন? ওই লোক। কাছে থাকলে কি বলবেন? এই লোক। এই কলমটা যদি দূরে থাকে তাহলে বলবেন ওই কলম আমার, কলমটা যদি কাছে থাকে তাহলে বলবেন এ কলম আমার। তাহলে বুঝতে পারছেন সামীপ্যবাচক কি? ওকে, ক্লিয়ার। এরপর আসেন 6 নাম্বার, আসেন আমরা এরপরে যাই 6 নাম্বার, দূরত্ববাচক সর্বনাম। তাহলে যেটা দ্বারা দুই বুঝায়, যেমন আমি যদি বলি ওই, ওই সব, আমি বললাম ওই সব লোকের কথা শুনো না, তার মানে লোকটা দূরে। ওই কলম আমার, তার মানে কলম কাছে না, কলম কি? দূরে। বুঝাইতে পারছি? প্রশ্নবাচক সর্বনাম, অর্থাৎ যেটা দ্বারা প্রশ্ন করা বুঝায়, কে, কেন, এগুলো দিয়ে তো প্রশ্ন করা বুঝায়, এটা তো পড়ার কিছু নাই। অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, খুবই ইম্পর্টেন্ট, যেই সর্বনামটা দ্বারা কোনো কিছু নির্দিষ্ট করে বুঝায় না। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে কোথায়, আচ্ছা বলেন কোথায় দিয়ে কি নির্দিষ্ট করে বুঝায়? আমি বললাম তুমি কোথায় যাবে, তার মানে কি নির্দিষ্ট? বলেন তুমি কোথায় যাবে, নির্দিষ্ট না।
আবার দেখেন আমি যদি বলি কোথাও, চলো কোথাও ঘুরে আসি, এখন এইটা দিয়ে কি কোনো নির্দিষ্ট করে কোনো কিছুকে বুঝায়? চলো কোথাও ঘুরে আসি, এখন আমি কক্সবাজার যাইতে পারি, আমি থাইল্যান্ড যাইতে পারি, মালদ্বীপ যাইতে পারি, আমি টাঙ্গুয়ার হাউস যাইতে পারি, যেই কোনো জায়গায় যাইতে পারি, নট ফিক্সড। আমি বললাম আমি বললাম যে কোনো মানুষের কথাই কান দিবে না, তার মানে কোন মানুষ এটা কিন্তু নির্দিষ্ট না। কথা কি বোঝা গেছে? এরপর আসেন এই সংযোগ জ্ঞাপক, এটা একটু পরে পড়ি। এরপর আসেন অন্যদিবাচক। অন্যদিবাচক মানে হচ্ছে যেটা দ্বারা অপর কাউকে বুঝায়, অপর, নিজ না। যেমন আসেন অন্য, অপর, পর, এগুলো হচ্ছে কি অন্যদিবাচক সর্বনাম। এরপর আসেন সংযোগ জ্ঞাপক সর্বনাম, অর্থাৎ যেটা দ্বারা দুইটা বাক্যের মধ্যে যেটা সংযোগ করে, যেটা দুটা বাক্যের মধ্যে কি করে, সংযোগ করে, সেটাকে বলে, সেটা কি অন্যদিবাচক সর্বনাম। যেমন খেয়াল করেন আমি বললাম আমি এ কথা বলেছি যে আমি আর যাব না। এবার বলেন এই দুইটা বাক্যের মধ্যে কোন পদটা সংযোগ করছে বলেন? প্রশ্নবাচক সর্বনাম আর প্রশ্নবাচক বিশেষণের মধ্যে পার্থক্য কি? স্পেশালি যেমন কোনো পার্থক্য নাই, যেটা তার স্পেসিফিক প্রশ্ন করা বুঝাবে ওটা হচ্ছে প্রশ্নবাচক। যেমন কে কেমন, কে কেন, আর কেমন দিয়ে এটা হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ, অর্থাৎ যেটা বিশেষণ বুঝাতে ব্যবহার হয়, যেটা ডিরেক্ট প্রশ্ন করা বুঝে ওটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। এবার বলেন তাহলে দেখেন আমি একথা বলেছি যে, এই যে দেখেন যে এটা কি সংযোগ করছে, সুতরাং এটা হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম। একদম ইজি। এখন কোশ্চেন সলভ করাইলে আরো ইজি হয়ে যাবে। দেখেন নিচের কোন সর্বনামের প্রকারভেদ নয়? আত্মবাচক, ব্যতিহারিক, সাপেক্ষ সর্বনাম, পূরণবাচক সর্বনাম। বলেন। হ্যাঁ, সাপেক্ষ সর্বনাম এটা আছে, আমাদের এখানে ক্লাসিফিকেশন আসে নাই, কিন্তু জিনিসটা জানেন এই যে সে, এগুলো কিন্তু সাপেক্ষ সর্বনাম, একটা আরেকটার উপর নির্ভর করে, এরকম কিছু ব্যাকরণে আছে। কিন্তু পূরণবাচক এটা তো বিশেষণ, পূরণবাচক সর্বনাম আছে নাই, তার মানে এটা রাইট অ্যান্সার। ভেরি গুড। এবার দেখেন ব্যতিহারিক সর্বনাম কোনটা? ইহারা, যিনি, নিজে নিজে, কেহ। বলেন, উত্তর করেন। বুঝাইতে পারছি? আচ্ছা, আগামীকাল কি আপনাদের ক্লাস আছে রুটিনে? আগামীকাল আপনাদের ক্লাস আছে রুটিনে? তাহলে উত্তর কি হবে? নিজে নিজে, দুই পক্ষ। এরপর দেখেন নিচের কোনটি আত্মবাচক? পড়াইছি আপনাদেরকে, বলেন আত্মবাচক, এটা উত্তর করেন। আত্মবাচক সর্বনাম কোনটা? আত্মবাচক কি হবে? খোদ, এটাই রাইট অ্যান্সার। ওকে, খোদ, তাই না? এটাও ক্লাসে পড়াইছি। নিচের কোনটি সর্বনাম? বলেন। করিম, কি, তারপর কি, বালক, এবং। বলেন তো কি হবে? আগামীকাল ক্লাস নেই, আগামীকাল ক্লাস নেই, আগামীকাল রাত 10টায় আপনাদের ক্লাস হবে। ওকে, যেহেতু আগামীকাল ক্লাস নাই, মনে রাখবেন আগামীকাল রাত 10টায় আপনাদের ক্লাস হবে। বুঝতে পারছেন? আচ্ছা, নিচের কোনটি সর্বনাম? উত্তর কি হবে? কি। ওকে, আগামীকাল রাত 10টায় আপনাদের ক্লাস হবে, ইয়ে করে রাখেন, তারপর আমরা আবার রিমাইন্ডার দিয়ে দিব। আচ্ছা, বুঝতে পারছেন? ঠিক আছে, ক্লিয়ার এটুক পর্যন্ত? ওকে, আজকের ক্লাসে আমরা অনেক কিছু পড়লাম। আমরা বিশেষ বিশেষণ নির্ণয় করা পড়লাম, আমরা ক্রিয়াপদের ক্লাসিফিকেশন পড়লাম, আমরা সর্বনাম পদের ক্লাসিফিকেশন পড়লাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের পদ প্রকরণ পুরোটা শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে। ওকে, সো আপনারা কি খুশি? বলেন আজকের ক্লাসটা কেমন লাগছে বলেন। আমরা মোটামুটি দেখতে দেখতে অনেক দূর, অনেক কিছুই পড়ে ফেলেছি। ইনশাআল্লাহ আমরা সবকিছু এইভাবে খুব ডিটেইলস পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আপনাদের কারো কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। এই কোর্স যাতে আপনারা এরপরে যাতে বাংলা যাতে আর কোথাও পড়া না লাগে, খালি নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে পড়বেন এইটুক পর্যন্ত। ঠিক আছে? ওকে, তো তাহলে সবাই ভালো থাকেন, সুন্দর সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।